ঠিক আছে, আজকে আমরা ক্লাস হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 14 লেকচার 14 এ পর্যন্ত 13টা ক্লাস হয়েছে, এটা মনে হয় 14 নাম্বার ক্লাস, তাই না? আমরা এইটা পড়লে মোটামুটি চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, আরেকটা মানে পুরস্কার একটা টপিক আছে, ওটা একটু সহজ, বেশি কঠিন না। এই চ্যাপ্টারটা একটু বড় ছিল, আমাদের এর মধ্যে এই চ্যাপ্টারটা একটু বড় ছিল। আজকে অধ্যায় গতকালও পড়াইছি অধ্যায়টা, অধ্যায় 7 ক্ষতিপূরণমূলক ব্যবস্থা। হ্যাঁ, ক্ষতিপূরণমূলক ব্যবস্থাটা পড়াচ্ছি। আজকে পড়াবো আমাদের মজুরি প্রদানের পদ্ধতি। আমরা মজুরি নিয়ে অনেক কিছু পড়ছি, ক্ষতিপূরণ নিয়ে অনেক কিছু পড়ছি, অনেকগুলো পদ্ধতি পড়ছি। তো যখন মজুরি প্রদান করা হয়, মজুরি প্রদান করার সময় এই 4টা পদ্ধতি ফলো করা হয়। হ্যাঁ, 4টা পদ্ধতিতে দেওয়া হয়। আরো অনেকগুলো পদ্ধতি আজকে আমরা পড়বো, যে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যে কি পদ্ধতিতে মজুরি প্রদান করা হয়। হ্যাঁ, মজুরিটা প্রদান করা হয়। প্রথমে তো যেহেতু মজুরি মানে তারা সরাসরি প্রোডাকশন প্রসেসের সাথে যুক্ত, তারাই মেইনলি উৎপাদন করতেছে, পরে সেটাকে মজুরি তাদেরকে মজুরি হিসেবে দেওয়া হচ্ছে উৎপাদনের ব্যয় থেকে একটা নির্দিষ্ট অংশ। এই জন্য মজুরিটাকে সবসময় ধরা হয় যে এটা উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত, এবং এইটা যদি মজুরি যদি ভালো হয়, প্রণোদনা দেওয়া হয়, তাহলে অবশ্যই যারা উৎপাদন করতেছে তারা খুব সুন্দর করে ভালো প্রোডাক্ট উৎপাদন করবে, এবং উৎপাদন সুন্দর হলে আমরা সেটা সেল করতে পারবো ভালো করে। কিন্তু উৎপাদন যদি ভালো না হয়, তখন দেখা যায় যত ভালোই পণ্য আমরা প্যাকেজিং করি কিনা, যা কত কিছু করি, কিন্তু কোনো লাভ হবে না। উৎপাদনের সাথে সম্পর্কবিহীন মজুরি পদ্ধতি আছে, যেটা অনেক প্রাচীন কালে ব্যবহার করা হতো, যে কতটুকু উৎপাদন করলো, কে কতটুকু উৎপাদন করলো, কোনো যায় আসে না, জাস্ট একটা গতানুগতিক পদ্ধতিতে কি করে মজুরি দেয়। এরপর আসলো যে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত করে একটা মজুরি নির্ধারণ পদ্ধতি। এখানে যেভাবে উৎপাদন করবে, যে যত বেশি উৎপাদন করবে তাকে একটা বোনাস দেওয়া হয়, এটা হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া যে যতটুকু কাজ করবে, যতটুকু উৎপাদন করবে, সেটার সাথে যদি সম্পর্ক রেখে কোনো মজুরি দেওয়া হয়, সেটা হচ্ছে কার্য মজুরি, মানে কাজটাকে গুরুত্ব দেওয়া হয় বেশি। আরেকটা হলো প্রণোদনামূলক মজুরি। এর সবচেয়ে বেশি প্রচলিত যেটা, সেটা হচ্ছে প্রণোদনামূলক মজুরি। এখানে কর্মীর প্রণোদনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে ও যেটাতে প্রণোদিত হবে, বোনাসে বা তো অন্যান্য সুবিধা, এগুলো সবগুলোর প্রতি গুরুত্ব দিয়ে যে মজুরি হারটা নির্ধারণ করা হয়, ওটা হলো প্রণোদনামূলক মজুরি হার পদ্ধতি। তো এগুলো সম্পর্কে এখন আমরা ডিটেলস একটু একটু করে পড়ি। প্রথমে হচ্ছে যেটা উৎপাদনের সাথে সম্পর্কবিহীন মজুরি। এখানে দেখো যে উৎপাদনের সাথে যারা সম্পর্ক নাই, একদম টোটালি কোনো সম্পর্ক নাই, জাস্ট তাহলে কিসের ভিত্তিতে দেওয়া হবে মজুরিটা? সময়ের ভিত্তিতে দেওয়া হবে, যে একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়ের ভিত্তিতে যখন কোন একটা কর্মী নির্দিষ্ট কাজে কি পরিমাণ সময় ব্যয় করে তার উপর যখন নির্ধারণ করে মজুরি প্রদান করা হবে, সেটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। মানে এখানে ও কতটুকু টাইম ব্যয় করলো, যদি 8 ঘন্টা থাকে তাহলে 8 ঘন্টা কাজ করলো 8 ঘন্টার মজুরি, 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টার মজুরি, যত ঘন্টা কাজ করবে সে সময়ের উপর ভিত্তি করে যে মজুরিটা প্রদান করা হয়। এটা অনেক প্রাচীন কালে এটা করা হতো, যে আমি তোমাকে 2 ঘন্টা কাজ করাবো এত টাকা, বা 10 ঘন্টা কাজ করাবো এত টাকা, 8 ঘন্টা কাজ করবো, ঘন্টার উপর হিসাব করে। এখন অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে টাইম হিসেবে টাকা দেওয়া হয়, বিশেষ করে বিভিন্ন গার্মেন্টস গুলি হিসেবে এখনো মজুরি প্রদানটা এখনো প্রচলিত আছে। তবে এটা অনেক পুরান পদ্ধতি হিসেবেই কি করে কাউন্ট করা হয়। হ্যাঁ, অনেক পুরান পদ্ধতি তো আমরা এখনো মেনে চলি না, আমরা হয়তো ওই ট্রেডিশনাল ওই সিস্টেম থেকে বের হয়ে আসতে পারি না। তারপর হচ্ছে এটা ছাড়া যে সময় ভিত্তিক উৎপাদনের সাথে সম্পর্কিত আরেকটা মজুরি পদ্ধতি হচ্ছে বার্ষিক মজুরি, যে তোমার বছরে বেতন এত টাকা। ঠিক না, যে আগে যেমন দেখা যেত অনেক সময়, এখন অনেক সময় দেখা যায় যে পুরো বছরের একটা বেতন দেয়, যে ও বছরে অ্যানুয়ালি এত টাকা স্যালারি পাবে। এরপর সেটা যখন লাভ হবে তখন দিবে না, যখন উৎপাদন হবে তখন দিবে, যখন তাদের সামর্থ্য হবে তখন দিয়ে দিবে, বা যখন প্রোডাকশন হবে তখন দিয়ে দিবে। এরপর সারা বছর তাকে ওইটা খাটতে হবে, বা বছরের শেষে দিবে, বা এই ধরনের একটা হিসাব যখন থাকে ওইটাকে বলে যে বার্ষিক মজুরি প্রদান পদ্ধতি। ঠিক আছে, এই দুইটা তো বুঝতে পারছো না? জি ম্যাম। এরপর এটাতে চলে যাই আমরা। এটা হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। এতক্ষণ উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত ছিল না, জাস্ট প্রোডাকশন করছে, প্রোডাকশনের পরে কি করলো, জাস্ট এটার উপর একটা নির্দিষ্ট ঘন্টার হারে বা বার্ষিক হারে মজুরি দিয়ে দিল। এরপরে যেটা আরেকটু আধুনিক, সেটা হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। একজন কর্মী বা একজন শ্রমিক যে পরিমাণ উৎপাদন করবে সেটার সাথে সম্পর্ক করে তার মজুরিটা নির্ধারণ হবে। এটা 3টা রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে
ঠিকা হার মজুরি পদ্ধতি, আর হচ্ছে ক্রমবর্ধমান ঠিকা হার মজুরি পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান মজুরি হার পদ্ধতি। যেটা ঠিকা হার পদ্ধতি, আমরা ঠিকা হার সম্পর্কে একটু পড়ছিলাম তাই না, যে ঠিকা হার মজুরি পদ্ধতিতে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হবে তাকে, ওইটার ভিত্তিতে তাকে মজুরি, কার্যভিত্তিক তাকে মজুরি প্রদান করা হবে। ঠিক আছে, এই পদ্ধতিতে একজন কর্মী যে পরিমাণ কাজ করবে সে পরিমাণই মজুরি পাবে। ঠিকা হার পদ্ধতিতে এটা সময়ের চেয়ে উৎপাদিত দ্রব্যের বা সেবার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে ও কতটুকু উৎপাদন করছে সেটার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। সময় কতটুকু কাজ করলো সেটা কোনো ব্যাপার না। মনে করো ও যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলো, কোম্পানির কোনো যায় আসে না, ও দেখবে উৎপাদন কতটুকু হয়েছে। যদি ওকে দেখা গেল কেজিতে হিসাব করলো, চা পাতা যারা তুলে, যখন ওখানে দেখা যায় যে তুমি কতটুকু কাজ করতেছো সেটা কোনো ব্যাপার না, ওরা হচ্ছে কতটুকু চা পাতা জমা দিচ্ছ বলে কি প্রতি কেজি 3 টাকা করে তুমি মজুরি পাবা। এখন সকাল থেকে রাত পর্যন্ত তুমি চা পাতা তুলো না সারাদিন 1 ঘন্টা চা পাতা তুলে তোমার ব্যাপার, কিন্তু ওকে দেওয়া হবে কি কেজি মেপে 3 কেজি ও 3 টাকা করে কেজি, যদি 10 কেজি তুলো 30 টাকা, যদি 100 কেজি তুলতে পারে 300 টাকা। এভাবে করে ঠিকা হার মজুরি পদ্ধতিটাতে এভাবে করে দেওয়া হয়, জাস্ট কাজের উপর গুরুত্ব দেওয়া হয়, সময়টা কোনো ব্যাপারই না। এরপরটা হচ্ছে ক্রমবর্ধমান ঠিকা হার পদ্ধতি। ক্রমবর্ধমান যেটা ঠিকা হার মজুরি পদ্ধতি, এখানে মজুরিতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কিন্তু কি হয়, মজুরির হারও বৃদ্ধি পায়। যখন দেখা যাচ্ছে যে এখানে প্রথমটাতে ঠিকা হার মজুরি পদ্ধতিতে সময়কে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু ক্রমবর্ধমান যেখানে, সেখানে আস্তে আস্তে দেখা যায় যে ও যত বেশি উৎপাদন করবে, মনে করো আজকে সে 100 কেজি তুললো চা পাতা, পরের দিন সে 200 কেজি তুললো, তার মানে ওর কিন্তু উৎপাদন ক্ষমতা বা চা পাতার তোলার দক্ষতা বাড়তেছে। তো দক্ষতা যখন বাড়তেছে, দক্ষতা বাড়ার সাথে সাথে তার মজুরি হারটাও বাড়বে। মানে এটা উৎপাদনের সাথে সম্পৃক্ত, যত বেশি উৎপাদন করতে পারবে বা যে কোনো একটা প্রোডাকশন যত বেশি সে করতে পারবে, তার মজুরি হারও তত বেশি বৃদ্ধি পাবে। আর ক্রমহ্রাসমান এটা একটা এমন একটা পদ্ধতি যেখানে ওইটাকে বলা হয় একটা অস্বাভাবিক পদ্ধতি। এখানে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মজুরি বাড়ানো হয় না, মজুরি কমায় দেওয়া হয়। কারণ হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে সবজি যখন অনেক বেশি উৎপাদন হয় তখন দেখা যায় বাজারে সবজির দাম কমে যায়, তখন দেখা যায় ও আর এত হারে মজুরি দিতে পারে না। প্রথমে মনে করো যখন ড্রাগন ফল বাংলাদেশে প্রথম চাষ হচ্ছিল, তখন ড্রাগন ফলের অনেক দাম ছিল, ঠিক না? তখন দেখা যায় উৎপাদন খরচ যতটুকু তার চেয়ে বিক্রয়ে লাভ অনেক বেশি থাকতো, তখন দেখা যায় অনেক বেশি মজুরি পেত ওরা। কিন্তু এখন যারা ড্রাগন ফল চাষ করতেছে তখন দেখা যায় ড্রাগন ফলের দাম অনেক কমে গেছে, অর্ধেকে নেমে আসছে। আগে হয়তো 1000-1200 ছিল, এখন 300-400 টাকা দিয়ে ড্রাগন ফল পাওয়া যায়। বা স্ট্রবেরি যেটা অনেক কমে দামে চলে আসছে, তো ওদের দেখা যায় মজুরিও কিন্তু মজুরি কমে গেছে না। তো এটা হচ্ছে ক্রমহ্রাসমান, যখন বাজারের ভ্যালুটা কমে যায় কোন একটা প্রোডাক্টের, তখন তার মজুরি হার কমায় দেওয়া, ওইটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান মজুরি হার পদ্ধতি। এটা একটা উদ্ভট টাইপের এবং অস্বাভাবিক একটা পদ্ধতি, এটাকে কোনো সায়েন্স সাপোর্ট করে না, ঠিক আছে? এটা উৎপাদনের সাথে জাস্ট সম্পর্কযুক্ত, আর কিছু না। এরপরেরটাতে চলে যাই আমরা, কার্যমজুরি হচ্ছে যে এখানে প্রথমটাতে আমরা পড়লাম যে সময়ের সাথে ভিত্তি করে, উৎপাদনের সাথে ভিত্তি করে একটা মজুরি দেওয়া হবে। আর পরেরটা হচ্ছে প্রথমটাতে উৎপাদনের সাথে দেওয়া হবে না, সময় টমেটার সাথে হিসাব করে দেওয়া হবে। পরেরটাতে হচ্ছে উৎপাদনের সাথে কানেক্টেড করে দেওয়া হবে। এখন ব্যাপার হচ্ছে উৎপাদন করলেই তো হবে না, সময় এবং উৎপাদন দুটাকে কম্বাইন করা দরকার না? যে ও কত ঘন্টায় কতটুকু কাজ করছে, যে ও একজন দেখা যাবে 6 ঘন্টায় কাজ করলো আর একজন 8 ঘন্টা কাজ করলো, উৎপাদনটা সমান, আমি তো শুধুমাত্র ওকে কাজ হিসেবে টাকা দিয়ে দিলাম, ঠিক না? তাহলে দুইটা কম্বাইন করা জরুরি, যে একজন 8 ঘন্টায় করছে, একজন 6 ঘন্টায় করছে। যে 6 ঘন্টায় করছে তার মানে ওর দক্ষতা বেশি, ও অল্পতেই কাজটা শেষ করতে পারছে, 2 ঘন্টা বসেছিল বা 2 ঘন্টা আগে কাজটা শেষ করতে পারছে, তাকে দিয়ে আমি আরেকটু প্রোডাকশন করাতে পারবো, ব্যাপারটা এরকম। তো ওকে এটা তাহলে এনকারেজ করা উচিত যে ও অল্প সময় কাজটা শেষ করতে পারে, কেউ হয়তো ওই কাজটা 8 ঘন্টায় শেষ করতে পারে। তো কার্যমজুরি সেটা হচ্ছে সময় ভিত্তিক এবং ঠিকা হার যে পদ্ধতি, এই দুইটার যে কার্য বিচ্যুতি আছে বা বিচ্যুতিগুলো দূর করার জন্যই কিন্তু এই কার্যমজুরি পদ্ধতিটার আবিষ্কার হয়েছে। এখানে তোমার
এই পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীকে ন্যূনতম একটা কাজ করতে বলা হয়, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া হয় যে মনে করো এই 8 ঘন্টায় আপনাকে এতটা প্রোডাকশন করতে হবে, 8 ঘন্টায় আপনাকে 10টা প্রোডাক্ট বানাতে হবে। এখন 10টা প্রোডাক্ট যদি ও বানাতে পারে তাহলে ওইটার সুবিধা হচ্ছে সে আসলে জানতে পারে তার কতটুকু কাজ করতে হবে। এখন তুমি বুঝতে পারলা তোমাকে আমি কাজ দিছি একদিনে 10টা শার্ট উৎপাদন করতে হবে, তোমাকে কিন্তু মনে করো দিনে 4 ঘন্টা শেষ হয়ে গেল, তুমি দেখলা তোমার 2টা শার্ট উৎপাদন হচ্ছে, তার মানে তোমার কাজ অনেক স্লো, তোমাকে আরো তাড়াতাড়ি কাজ করতে হবে, তুমি আরো ফাস্ট কাজ করা শুরু করবে। অর্থাৎ কাজের ভিত্তিতে এবং সময়ের মধ্যে, এই টাইমের মধ্যেই থাকতে হবে কাজটা, ওই টাইম এবং সময় দুইটা কম্বাইন করে তোমাকে যে পরিমাণ কাজ করতে হয়, এরপর যদি মজুরি যেটার মধ্যে নির্ধারণ করা হয় ওইটা হচ্ছে কার্য মজুরি। কাজের উপর এবং সময়কে কম্বাইন করে মজুরিটা নির্ধারণ করা হয়। এটার একটা অসুবিধা হলো যে এটাতে যদি কেউ অতিরিক্ত উৎপাদন করে তাহলে সেটার কোনো মূল্য পায় না। মনে করো তুমি দেখলা যে 4 ঘন্টায় তোমার পরীক্ষার মধ্যেই মনে করো 2টা প্রশ্ন লেখা হয়েছে, আরো 3টা প্রশ্ন বাকি রয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি শেষ করলা, শেষ পর্যন্ত দেখা গেল তুমি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছো, তোমার এখনো সময় হাতে 15-20 মিনিট বাকি রয়ে গেছে, তখন তুমি হয়তো প্রশ্ন আরেকটা লিখতে পারতা, ঠিক না? ব্যাপারটা তখন মনে হতো যে ওই প্রশ্নটা ভালো করে লিখতাম, এরকম মনে হয় না? তো ওই কার্য মজুরির একটা হচ্ছে অসুবিধা হলো যে নির্দিষ্ট কাজের অতিরিক্ত যদি কেউ উৎপাদন করে তখন দেখা যায় সেখানে সে আর অতিরিক্ত পারিশ্রমিক পায় না, তখন শ্রমিকরা অনেক সময় ডিসকারেজ হয় যে আমি যে অতিরিক্ত উৎপাদন করলাম আমার লাভটা কি হলো, আমি তো কিছু করতে পারতেছি না, পরেও তো লাভ নাই, তো আমি বসে থাকি, তখন দেখা যায় কর্মীরা আর কি করে না, তোমার আর কাজ করে না, বসে থাকে, বলে আমি তো 6 ঘন্টায় পারি এটা, আমি তাহলে আর 2 ঘন্টা কাজ করবো কেন, আমি তো একই মজুরি পাবো, আমি তখন বসে থাকি। ঠিক আছে, এরপর কার্য মজুরির পর যেটা, এটা হচ্ছে প্রণোদনামূলক মজুরি। পুরো ওয়ার্ল্ডে এই মজুরিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয় প্রণোদনামূলক মজুরি সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে প্রণোদনামূলক মজুরি, যেটা শ্রমিকরা প্রণোদিত হয়, সময় কার্য কোনো কিছুর হিসাব না করে যখন তাদেরকে প্রণোদনার কথা চিন্তা করা হয় যে তারা স্বতঃস্ফূর্ত ভাবে যেন কাজের প্রতি অংশগ্রহণ করে, সেটাই হচ্ছে প্রণোদনামূলক মজুরি। প্রণোদনামূলক মজুরির মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে আচ্ছা, অতিরিক্ত যখন অতিরিক্ত উৎপাদনের সাথে কর্মীদের আয়ের সমানুপাতিক তারতম্যের উপর একটা পরিকল্পনা করা যায়, যে যদি কোনো শ্রমিকরা অতিরিক্ত উৎপাদন করে তাহলে সেটার সাথে সমানুপাতিক একটা তারতম্য করে তার সাথে একটা পরিকল্পনা করা যায়। প্রথমটা হলো সরাসরি ঠিকাহার পদ্ধতি, আর একটা হচ্ছে আদর্শ ঘন্টা পদ্ধতি। সরাসরি ঠিকাহার মানে হচ্ছে এখানে একটা নির্দিষ্ট মজুরি নির্ধারণ করে দেওয়া হয় এবং একজন কর্মী একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করবে তা নির্ধারণ করা হয়। এই নির্ধারিত দ্রব্যটাকে আদর্শ দ্রব্য, আমরা অনেক সময় দেখি না যে একটা জায়গায় নির্দিষ্ট একটা আদর্শ মানে স্ট্যান্ডার্ড একটা মান নির্ধারণ করে দেওয়া হয় যে এতটুকু উৎপাদন করতেই হবে, এর চেয়ে বেশি সেলসে যেমন একটা টার্গেট দেওয়া হয়, বা বিভিন্ন ইয়েতে যেখানে প্রোডাকশন হয় সেখানে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড একটা মান থাকে, ওই মান অনুযায়ী তোমাকে যদি তুমি উৎপাদন করতে পারো তাহলে তুমি বেতন পাবা, যদি ওই মানের নিচে চলে যাও তাহলে তুমি আর কি পাবা না, স্যালারি পাবা না বা মজুরি পাবা না। ওইটা হচ্ছে সরাসরি ঠিকাহার পদ্ধতি। তো কর্মীরা সারাদিন চেষ্টা করে তার স্ট্যান্ডার্ড মানটা যেন অবশ্যই সে অ্যাচিভ করতে পারে সরাসরি ঠিকাহার পদ্ধতিতে। আর আদর্শ ঘন্টা পদ্ধতি হচ্ছে এই কর্মীকে একটা 1 ঘন্টায় কি পরিমাণ দ্রব্য তার উৎপাদন করতে হবে সেটা নির্ধারণ করে দেয়, যে 1 ঘন্টায় তোমাকে অন্তত 5টা বানাইতেই হবে, তারপর প্রতি ঘন্টায় 5টা করে বানানোর পর তুমি যেটা অতিরিক্ত বানাও সেটার উপর একটা বোনাস পাবা। এটা হতে পারে, এটা হচ্ছে আদর্শ ঘন্টা পদ্ধতি। কর্মীদের যে উৎপাদন আছে সেটার সাথে কিন্তু আয়টা রিলেটেড, ডাইরেক্ট কিন্তু রিলেটেড, সমানুপাতিক। মানে কর্মী যখন উৎপাদন বাড়বে কর্মীদের আয়ও বাড়বে, যখন কর্মীদের উৎপাদন কমে যাবে তখন আয় কমে যাবে। সে যদি আদর্শ ঘন্টা অ্যাচিভ করে তারপর আর না বাড়াতে পারে তাহলে আর তার আয় বাড়বে না, যখন সে আদর্শ ঘন্টা নিচে চলে যাবে তখন তার আয়ও কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অতিরিক্ত উৎপাদনের সাথে কর্মীর আয়ের সমানুপাতিক তারতম্যের উপরে দিয়ে একটা পরিকল্পনা তৈরি করা, মজুরি পরিকল্পনা। এরপর সব কিন্তু প্রণোদনামূলক, প্রণোদনামূলক। এরপর ম্যাম এখান থেকে কি ম্যাথ আসবে? ম্যাথ আসতে পারে, ম্যাথ আসতে পারে। আমি তোমাদেরকে ম্যাথ গুলো এখানে পড়ানোর সময় কিছু কিছু বুঝাই দিব,
কিছু বুঝাই দিলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। এগুলো জাস্ট সূত্রের উপর ম্যাথ, এগুলো কোনো কঠিন না। এই যে হেলসি টেলসি রোয়ান বিডক্স এগুলোর মধ্যে কিছু ম্যাথের মতো আছে, ম্যাথের মতো দেওয়া আছে তোমাকে বোঝানোর জন্য দেওয়া আছে, তোমরা পড়লে বুঝবা, খুবই ইজি। তারপর হলো যে উৎপাদন বৃদ্ধির সাথে যখন কর্মীদের আয়ের নিম্নানুপাতিক একটা তারতম্যের উপর একটা যখন পরিকল্পনা করা হয়, কর্মীদের উৎপাদন বাড়তেছে কিন্তু কর্মীদের আয়ের আস্তে আস্তে দেখা যায় তখন আরো হার্ড একটা লেভেল ধরা হয়, ঠিক আছে? মানে তো ওদের আয় করা তখন আরো কঠিন হয়ে যায়। প্রথমে আসলো এক ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া হয়, তারা যখন আরো কাজ করছে 6 মাস হচ্ছে তখন তার টার্গেট বাড়ায় দেওয়া হয়, এটা তারতম্য হয়, তখন এটার উপর যখন পরিকল্পনা করা হয় এগুলাকে আবার তিনজন বিশেষজ্ঞ ওরা 3 ধরনের পরিকল্পনা তৈরি করছে এই ধরনের উৎপাদনের মজুরি হার নির্ধারণের উপর। প্রথমে হচ্ছে হেলসি হচ্ছে হেলসি এই পদ্ধতিটার আবিষ্কার করেছিলেন। এই পদ্ধতিটাতে প্রথমে একটা আদর্শ উৎপাদন আর একটা আদর্শ একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় যে এটা 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে তাকে এত পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে। প্রতি আদর্শ ঘন্টার জন্য তাকে এই প্রত্যেক কর্মীর একটা ন্যূনতম মজুরি একটা নিশ্চয়তা থাকে। এখানে আবার তোমার যে যদি আগেরটাতে যেমন ছিল যে আদর্শ ঘন্টা পদ্ধতি বা ঠিকাহার পদ্ধতি, ওখানে যেমন যদি সে উৎপাদনটা করতে না পারে, তার স্ট্যান্ডার্ড মানে যেতে না পারে, তাকে কিন্তু দেওয়া হতো না মজুরি। কিন্তু হেলসি পরিকল্পনা বলে যে না, মজুরি তাকে দেওয়া হবে, কিন্তু তাকে সে যদি কম উৎপাদন করে তাহলে মজুরি কম, আর যদি বেশি উৎপাদন করে মজুরি বেশি। স্ট্যান্ডার্ড মান যদি ক্রস করতে পারে তাহলে সে অবশ্যই মজুরি বেশি পাবে, আর যদি স্ট্যান্ডার্ড মান ক্রস করতে না পারে তাহলে একদম ন্যূনতম যে স্যালারিটা আছে সেটা বা ন্যূনতম যে মজুরিটা আছে সেটা তখন সে পাবে। হেলসি পরিকল্পনায় এখানে মজুরির একটা সূত্র দেওয়া আছে, দেখো যদি বই থাকে পাশে দেখতে পারো যে মোট মজুরি কিভাবে বের করা হয়। এখানে মোট মজুরি বের করার জন্য কার্য সম্পাদনের সময়, মানে কতটুকু কাজ সম্পাদনের জন্য তুমি সময় তোমাকে কোম্পানি দিবে, সেটাকে প্রতি ঘন্টা প্রতি প্রতিষ্ঠান কত মজুরি দিচ্ছে সেটা দিয়ে গুণ করা হয়। এরপর দেখা যায় এটার সাথে যোগ করা হয় বোনাসটা কিভাবে বের করা হয়, বেঁচে যাওয়া সময়ের বোনাস হার। যে একটা মনে করো 6 ঘন্টায় শেষ করে ফেলতে পারে কাজটা, তখন যে 2 ঘন্টা তার সময় বেঁচে গেল, হ্যাঁ, ওই 2 ঘন্টার জন্য একটা বোনাস হার। মনে করো যে কেউ যদি 6 ঘন্টায় কাজটা শেষ করতে পারে, 20% করে তাকে বোনাস দেওয়া হলো, সেই হারটার সাথে বেঁচে যাওয়ার সময়টাকে গুণ করা হবে। কারো হয়তো 2 ঘন্টা বাঁচবে, কারো 3 ঘন্টা বাঁচবে, কারো হয়তো 1 ঘন্টা বাঁচবে, হ্যাঁ, কারো হাফ ঘন্টা বাঁচবে, ওগুলাকে গুণ করা হবে এবং ঘন্টা প্রতি মজুরি হার দিয়ে যখন গুণ করা হয় বোনাসটা বের হয়ে যাবে। অর্থাৎ মজুরিটা আর বোনাসটা তখন যোগ করা হবে। এই বোনাসটা পদ্ধতি, যেটা বের করার পদ্ধতি, ওইটাই কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা। মেইন মজুরি হার সবারই সেম, মেইন মজুরি হার জাস্ট ঘন্টা দিয়ে মজুরি হারটাকে গুণ করে দিল, কিন্তু যে বোনাসটা হিসাব করার পদ্ধতিটা আলাদা। অনেকে বোনাসটাকে সময়ের সাথে ইনটু করছে, অনেকে যেই বেঁচে যাওয়ার সময়টাকে বোনাস হিসেবে কাউন্ট করছে। হেলসিতে যেটা করছে, সে প্রথমে কয় ঘন্টা কাজ করছে সেটা 8 ঘন্টার মধ্যে, মনে করো স্ট্যান্ডার্ড সময় তো 8 ঘন্টা কাজের, তো 6 ঘন্টা মনে করো সে কাজটা শেষ করে ফেলছে, তখন তার মজুরি হার হবে 6 ঘন্টার জন্য একটা, 6 ঘন্টার জন্য তাদের যে সবসময় যে স্বাভাবিক যে মজুরি হার ওটা দিয়ে গুণ হবে, আর ওই বাকি 2 ঘন্টা যে বাঁচাই ফেললো ওইটার জন্য তার বোনাস হবে। ওই বোনাসটা সে বের করবে বেঁচে যাওয়ার সময়ের হার, বেঁচে যাওয়ার সময় দিয়ে তোমার যে হারটাতে ঘন্টা প্রতি মজুরি হার দিয়ে গুণ করে এটা বানাবে। যদি একটা নির্দিষ্ট কোনো কাজের জন্য সময় হচ্ছে 6 ঘন্টা, ঘন্টা প্রতি মজুরি হার যদি 20 টাকা ধরা হয়, তাহলে কাজটা সময় যদি সম্পাদনের প্রকৃত সময় লাগে 4 ঘন্টা, বেঁচে যাওয়ার সময় হবে তখন, যেহেতু 4 ঘন্টাও শেষ করতে পারছে, 6 ঘন্টা সময় ছিল, তো বেঁচে যাওয়ার সময় হচ্ছে 2 ঘন্টা। তো 2 ঘন্টা সময়ের জন্য সে সংক্ষিপ্ত সময় হচ্ছে 50 আর 50 যদি দেওয়া হয় তাহলে তার মজুরি কত হবে, ওইটা বের করার জন্য যদি হেলসির এই সূত্রতে আমরা বসাই, মোট মজুরি হবে, যেহেতু সে 4 ঘন্টায় কাজটা শেষ করছে, প্রথম 4 ঘন্টা সে পাবে 20 টাকা হারে মজুরি, তো 4 গুণ 20 80 টাকা। আর বোনাসটা হিসাব করা হবে, দেখো যেহেতু সে 2 ঘন্টা বাঁচা, সে 50% হারে যদি সে বোনাস পায়, তাহলে 50 ইন্টু 2 ঘন্টা বাঁচলো আর 20 টাকা হারে মজুরি, তাহলে তার বের হচ্ছে 40 এর 50%, হ্যাঁ, টোটাল তার 100 টাকা মজুরি হয়। এটা বইয়ের মধ্যে আছে, তোমরা একটু দেখবা, আমার ধারণা তোমরা পারবা, এটা বেশি কঠিন কিছু না। ম্যাম 50% যে হারটা ধরেছে ওটা কি সূত্র অনুযায়ী ধরেছে?
হ্যাঁ 49% হারে মজুরি দেওয়ার কথা ও এইভাবে বিশ্লেষণ করছে এটা। ও দেখো আগের পৃষ্ঠায় লেখা আছে সাধারণত সে সময় বেঁচে যায় তার জন্য 50% মজুরি মানে 50% ও মজুরি দেওয়ার কথা বলে দিছে যে 50% হারে তাকে যদি দেওয়া হয় দেওয়া হবে। আগে নির্ধারণ তো 50% দেওয়ার কথাই বলছে। এটা কোম্পানি চাইলে এটা ভিন্ন করতে পারে 40% করলে যদি বলে তাহলে 40% দিয়ে গুণ করবা, আর যদি 50% বলে বলে দেওয়া থাকবে। প্রশ্ন যদি ম্যাথ আসে অবশ্যই পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে যে 40% হারে তাকে প্রণোদনা দেওয়া হবে বা 30% হারে বা 50% বা 60% হলে এটা বলে দেওয়া থাকবে, ওইটা দিয়ে গুণ করতে হবে। ওই রেটটা দিয়েই তোমার কি করতে হবে গুণ করতে হবে। ঠিক আছে, এরপরটাতে চলে যাই যেটা হচ্ছে রোয়ান পরিকল্পনা। হ্যাঁ, রোয়াল পরিকল্পনাতে 1901 সালে ডেভিড রোয়ান এই পদ্ধতিটা চালু করেছিল। হেলসি পরিকল্পনার সাথে এটার অনেকটা কি আছে সাদৃশ্য। রোয়ান পরিকল্পনায় যেমন আদর্শ মান আদর্শ সময়, আগেরটাতে যেমন হেলসিতে আদর্শ মান আদর্শ সময় ধরা হতো, এখানে আরো কিছু চলক নির্ধারণ করা হয় দিয়ে নির্ধারণ করা হয়। এটার মধ্যে আরো আদর্শ মান আদর্শ সময়, তারপর হচ্ছে নিম্নতম মজুরি এবং বোনাস এ হিসাব করা হয় বোনাসটা এবং মজুরিটা। তবে আদর্শ সময় এবং সংক্ষেপিত সময়ের অনুপাতের দ্বারা বোনাসটা নির্ধারণ করা হয়। আগে যেমন দেখা হতো হেলসির মধ্যে যেমন দেওয়া হয়েছে 2 ঘন্টা বাচ্চে 2 ঘন্টা দিয়ে গুণ করে দিছে, ঠিক আছে, কিন্তু অনুপাত করা হয় নাই আসলে কয় ঘন্টার মধ্যে সে 2 ঘন্টা সেভ করছে, ঠিক না, কিংবা সে কত ঘন্টা কাজের মধ্যে কত ঘন্টা সেভ করলো। এটা দেখতে হবে। রোয়ান কি করলো যে যে ওই জিনিসটা তার কাছে ডেফিসিট মনে হয়েছে যে এই জিনিসটা তো ঠিক নাই, ওই জিনিসটা করার জন্য হেলসির এই পরিকল্পনাটাকে ওখানে সে উনি কি করলো যে বোনাসের সূত্রটা দিল যে উনার মেইন মজুরিটা সেম, বোনাসের ক্ষেত্রে উনি বলছে সংক্ষেপিত সময় যে কতটুকু সময় সে সেভ করছে সেটা নিচে দিতে হবে আদর্শ সময়। ওকে কত ঘন্টা কাজ করার কথা বলা হয়েছিল, মানে 8 ঘন্টার মধ্যে সে 6 ঘন্টায় কাজটা শেষ, তার মানে সংক্ষেপিত সময় 2 ঘন্টা আর আদর্শ সময় 8 ঘন্টা, তাহলে 2/8। হ্যাঁ, তাহলে হয় তোমার প্রায় 25% হয় না, তাহলে সে 25% হারে মজুরি বোনাস পাবে। এই যে তুমি আগে বললা যে 50% কি নির্ধারণ করে দেওয়া হচ্ছে, নির্ধারণ করে দেওয়া নাই, এটা কোম্পানি নির্ধারণ করতে পারে, কিন্তু রোয়ান পরিকল্পনা বলে যে না কোম্পানি কেন নির্ধারণ করবে, ওর কাছ থেকে তো সেটা নির্ধারণ করা যায়। নির্ধারণ করা যায় না যে ও 2 ঘন্টা সেভ করছে তাহলে মোট আয়ের থেকে তাহলে পার্সেন্টেজটা হবে, যদি 1 ঘন্টা সেভ তাহলে 1 গুণ 8, তাহলে তার পার্সেন্টেজ কমে যাবে। তত বেশি তখন টাইম সেভ করতে পারে তার পার্সেন্টেজটা তত বেড়ে যাবে না, তখন সে চেষ্টা করবে আরো বেশি পার্সেন্টেজ। এই রোয়ান পরিকল্পনাতে পার্সেন্টেজটা অটো সেট হচ্ছে, কিন্তু হেলসিতে এটা তোমার প্রতিষ্ঠান নিজের মতো করে নির্ধারণ করতে পারতেছে। এবার রোয়াল পরিকল্পনাতে আমরা চলে যাই, ওখানে লিখলে কোন নির্দিষ্ট সময়ে যদি আদর্শ সময় 6 ঘন্টা, ঘন্টা প্রতি মজুরি 20 টাকা, আর কার্য সম্পাদনের সময় লাগলো 4 ঘন্টা, তাহলে বেঁচে যাওয়ার সময় হবে 2 ঘন্টা, তাহলে কর্মীর মোট মজুরি কত হবে, এখানে ম্যাথ আছে বইয়ের মধ্যে। তো বোনাসটা আগে নির্ধারণ করে নেই আমরা যে বোনাসটা কিভাবে বের করব। ঘন্টা বেঁচে গেল 2 ঘন্টা বাঁচার জন্য, আর 4 দিয়ে গুণ হবে কর্মীর মোট বোনাসটাকে। প্রথমে 2/6, কারণ হচ্ছে 2 হচ্ছে তার সংক্ষেপিত সময় সে বাঁচাচ্ছে, আর 6 হচ্ছে আদর্শ সময়, তার মানে 2/6 ইন্টু 4, 4 হচ্ছে তার কর্মঘন্টা ম্যাম, কর্মঘন্টা। টাকা হচ্ছে তার ঘন্টা প্রতি যে তার মজুরি। হ্যাঁ, এটা দিয়ে গুণ হলে তার বোনাসটা বের হয়ে গেল 26 টাকা। হ্যাঁ, আর মোট মজুরি তখন বের হবে কি, প্রথম 4 ঘন্টার জন্য 4 গুণ 20 80 টাকা, আর পরের 26 টাকা যোগ করে তার 106 টাকা বোনাস হবে। তার মানে রোয়ানের পরিকল্পনার অনেক বেশি বিজ্ঞানসম্মত একটা পরিকল্পনা, যেখানে সেখানে তোমার নিজেই পার্সেন্টেজটা বের হয়, হেলসিতে এটা বের হয় না। এরপরে আসি বিডক্সে। বিডক্স যে পরিকল্পনা সেটা, বিডক্স পরিকল্পনার মধ্যে একটা পদ্ধতিতে আদর্শ সময় নির্ধারণ করার জন্য গতি আর সময়টাকে নিরীক্ষা করা হয়। এখানে আগেরটাতে শুধুমাত্র সময়টা নির্ধারণ করা হচ্ছে কত ঘন্টা ভালো, কিন্তু এখানে আবার গতি দেখা হয় সে কোন গতিতে কাজ করতেছে। দেখা যাচ্ছে একজনের গতি অনেক বেশি, সে অনেক বেশি কাজ করে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে, আবার অনেক কাছে অনেক অল্প সময়ে কাজ করে, অনেক সুন্দর করে কাজ করে, কাজটা দেখা যাবে যতগুলা প্রোডাক্ট উৎপাদন করতেছে সবগুলো অ্যাকুরেট হচ্ছে। মনে করো কাউকে বাঁধাকপি কাটতে দিল, কে অনেক চিকন চিকন করে বাঁধাকপি কাটলো, আবার কেউ দেখা যায় যে
অনেক বড় বড় করে বাঁধাকপি পাতাটা কাটলো, মানে কাজের নিখুঁত কতটুকু হচ্ছে বা তাড়াতাড়ি কাজ করার কারণে তার কাজগুলো কেমন হচ্ছে, কাজের কোয়ালিটি কেমন হচ্ছে, ওইটাও এখানে হিসাব করা হয়। হ্যাঁ, এখানে আদর্শ সময় হিসেবে 1 মিনিট ধরা হয় এবং আদর্শ সময়কে বি দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেক কর্মীকে আদর্শ সময়ের চেয়ে কম সময় কাজ করার সম্পাদনের জন্য প্রণোদিত করা হয়। এখানে বলা হয় যে তোমার আদর্শ সময়ের চেয়ে অনেক অল্প সময় তুমি কাজ করে ফেলো, তাহলে তোমার ইয়েটা অনেক বেশি হবে, যে বোনাসটা অনেক বেশি হবে। এখানে কিভাবে বের করা হয়, কোন একটা নির্দিষ্ট কাজের আদর্শ সময় যদি 6 ঘন্টা ধরা হয়, তাহলে কাজের হিসাবে দেখা যায় যে যদি আদর্শ সময় প্রতিটা 1 মিনিট ধরা হয়, তাহলে 1 মিনিটে কয় ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। হ্যাঁ, 1 মিনিট ধরা হচ্ছে 60টি, 6 ঘন্টায় তাহলে 60টি বি, অর্থাৎ 6টা কাজ, 60টা কাজের মতো ধরা হয়। তো ভিত্তি মজুরি হার ধরা হয় 20 টাকা, আর কাজটা সম্পাদনে প্রকৃত সময় লেগেছে 5 ঘন্টা। তখন দেখা যায় তার 1 ঘন্টা সময় বেঁচে গেছে, তাহলে তার মজুরি কত হবে? মজুরি বোনাসটা বের করা হবে প্রথমে সংক্ষিপ্ত সময় দিয়ে মজুরি হার, জাস্ট যেহেতু সংক্ষিপ্ত সময় 1 ঘন্টা আর মজুরি হার 20 টাকা, তাহলে সে 20 টাকা করে পাবে। আর কার্য সম্পাদনের নিয়োজিত সময় ছিল 5 ঘন্টা, প্রথমটা একই রকম 5 ঘন্টা আর 20 দিয়ে মজুরি হার দিয়ে গুণ হয়ে তার বোনাসটা যোগ হয়ে যাবে। এটা একটু সহজ করে দিছে, কারণ হচ্ছে তোমার আগেরটাতে যেমন একটা পার্সেন্টেজ বের করার ব্যাপার দেখা যায়, ওরা বুঝে যে না আমি এত পার্সেন্টেজ বুঝি না, কয়টা কত ঘন্টা বাঁচাইছি, আদর্শ সময় সময়ের হিসাব বুঝি না, আমাকে আপনার সহজ একটা হিসাব দেন। তখন ওরা এটা একটা নির্দিষ্ট সময় করে দিল যে আপনার একটা আদর্শ সময় 1 মিনিট, ওই 1 মিনিটে আপনি কতটুকু কাজ করতে পারেন ওইটাকে আমরা বি ধারা পুরো ইয়ে করলাম, গুণ করলাম, হিসাব করলাম। ওইটা তুমি যদি 6 ঘন্টা কাজ করো, তাহলে তোমার হবে 1 ঘন্টায় হচ্ছে 60টা বি। তাহলে তুমি যদি 6 ঘন্টা কাজ করতে পারো, 6 6 3600, 360 বি হয়ে যাবে। এভাবে একটা হিসাব করে দেয় আর কি, ওদেরকে বোঝানোর জন্য। এটা অনেক সহজ হয় শ্রমিক কর্মীদের জন্য। ঠিক আছে, এরপর একটাতে চলে যাই। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মীর ঊর্ধ্বানুপাতিক তারতম্যের উপর পরিকল্পনা। এখানে উৎপাদন যেভাবে বাড়তে থাকবে, সেভাবে কর্মীদের কি হবে, ওদের ঊর্ধ্বানুপাতিক একটা তারতম্য করে সেটার উপর একটা পরিকল্পনা তৈরি করা হয়। প্রথমে হচ্ছে এমারসনের দক্ষতা পরিকল্পনা। হ্যাঁ, এমারসনের দক্ষতা পরিকল্পনা, এখানে একটাই পদ্ধতি আছে। এমারসনের দক্ষতা পরিকল্পনা অনুযায়ী একটা কর্মী যত বেশি দক্ষ হতে থাকে, তার মজুরি তত বাড়তে থাকে, আর যে দক্ষ কম, তার মজুরি অনেক কম নির্ধারিত হয়। যেমন অনেক ইন্ডাস্ট্রিতে যে দেখবা যে একটা অনেক মানুষ আছে, তারা মেশিনের চেয়েও বেশি কাজ করতে পারে না, অনেক ফাস্ট, মেশিনের চেয়েও ফাস্ট কাজ করতে পারে। এগুলা হচ্ছে তোমার কাজ করতে করতে এমন দক্ষতা অর্জন করছে। আমার এরকম একটা শুনেছিলাম যে দেখা যায় যে একটা কর্মী, সে কাজ করতেছে, সে মেশিনে হয়তো 100টা প্লেট ডিজাইন করতে পারে, সে হয়তো 100টা না, সে 120টা, মেশিনের চেয়ে ফাস্ট বেশি কাজ করতে পারে। মানে এত বেশি দক্ষ, কাজ করতে করতে হয়তো 20 বছর 25 বছর 30 বছর কাজ করতে করতে দক্ষতাটা এত বেশি হয়েছিল, সে মেশিনের চেয়েও ফাস্ট কাজ করতে পারে না। তো উৎপাদন যখন তার বাড়তেছে, তখন কর্মীদের একটা ঊর্ধ্বানুপাতিক একটা উপরের দিকে তার একটা তারতম্যের উপর একটা পরিকল্পনা করে, মানে যত বেশি দক্ষতা বাড়বে তার তত বেশি মজুরি বাড়তে থাকবে, আর যার দক্ষতা একদম কম, তার মজুরি অনেক কম নির্ধারিত হয়। এটা হচ্ছে এমারসনের দক্ষতা পরিকল্পনা। এখানে আদর্শ সময়কে কাজ সম্পাদনের সময় দ্বারা ভাগ করলে কর্মীর দক্ষতা পাওয়া যায়, যে আদর্শ সময়ে কতটুকু কাজ করছে এবং তাকে কতটুকু সময় দেওয়া হয়েছিল হিসাব করে, যখন যার বেশি আসে তার দক্ষতা বেশি। তো দক্ষতা যার বেশি থাকবে, এখানে 3টা হিসাব করা হয়। যেমন যদি কেউ 67% কাজ করতে পারে, তাদের হচ্ছে একটা বোনাস ঘন্টা হারে, যাদের 90% দক্ষতা অর্জন করতে পারে তাদেরকে 10% হাতে দেওয়া হলো, যারা 100% পুরা কাজ শেষ করতে পারলো তাদের হচ্ছে 20%, আর যারা 100% এর বেশি, যার দক্ষতা বেশি সে তো বেশি কাজ করতে পারবে, তার বোনাসটা তখন হবে 30%। অর্থাৎ যারা একটা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করতেছে এবং তার অনেক বেশি দক্ষতা থাকবে, সে অনেক বেশি বোনাস পাবে, ব্যাপারটা হবে এরকম।
এরপরেরটাতে চলে যাই, এটা হচ্ছে টেইলরের পার্থক্যমূলক মজুরি হার। বিভিন্ন মাত্রার উৎপাদনের সাথে যখন কর্মীদের আয়ের বিভিন্ন হারে যে তারতম্য ঘটে তার উপরে নির্ভর করে যখন পরিকল্পনা করা হয়। একটা হচ্ছে টেইলরের পার্থক্যমূলক মজুরি হার, আর একটা হচ্ছে গ্র্যান্টেড টাস্ক ও বোনাস পদ্ধতি, আর মেরিকের পার্থক্যমূলক মজুরি হার। টেইলরের যেটা, সেখানে হচ্ছে এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক আমরা জানি, তার নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। উনি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, টেইলর বলেছিল যে দক্ষ অদক্ষ কোনো কথা নাই, শ্রমিকরা কাজ করতে করতেই তো দক্ষ হয়। তো অদক্ষ শ্রমিককে আমি একদম শ্রম মজুরি দিব না, দক্ষ শ্রমিককে মজুরি দিব, ব্যাপারটা এরকম না। যদি সে অদক্ষ হয়, সে কাজ করতে করতে তার ক্যাপাসিটিটা যখন বাড়বে, যার দক্ষতা বাড়বে, তখন সে ভালো মজুরি পাবে। যখন সে অদক্ষ থাকবে তখন সে মজুরি কম পাবে, আর যখন সে দক্ষ হবে তখন সে মজুরি বেশি পাবে। ঠিক আছে, এখানে একটা পদ্ধতি আবিষ্কার হচ্ছে দক্ষ এবং অদক্ষ কর্মীদের। এখানে বলা হয়েছে একটি আদর্শ কাজের মান নির্ধারণ করা হলে দৈনিক 10টি এবং মজুরি প্রতি দ্রব্য যদি 5টি হয়, 5 টাকা হয়, তাহলে 5টি দ্রব্যের কম দ্রব্য উৎপাদন করলে মজুরি দ্রব্য, একটা কর্মী 12টা দ্রব্য উৎপাদন করলে তার মজুরি হার তখন হবে 12টার জন্য 5 টাকা করে। যেহেতু সে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 10, তোমার 12 গুণ 5 টাকা করে পাবে। আর যেহেতু আরেকজন উৎপাদন করলো 10 স্ট্যান্ডার্ড মান, কিন্তু সে উৎপাদন করলো 4টা, তখন হবে 9 গুণ 4, তার আবার হিসাব হয়ে যাবে 4 টাকা করে পাবে। যে 12টা উৎপাদন করছে, মানে 10 ছাড়াই গেছে, স্ট্যান্ডার্ড মান ছাড়াই গেছে, সে পাবে 4টা 5 টাকা করে। আর যে স্ট্যান্ডার্ড মান ছাড়া যেতে পারে নাই, অদক্ষ শ্রমিক মনে করো 10টার মধ্যে 9টা উৎপাদন করছে, সে পাবে 4 টাকা করে। 8টা উৎপাদন করলেও সে পাবে 4 টাকা করে, 4 8 32 টাকা, এইভাবে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেইলরের। এরপর যে গ্রান্টের যে কার্য বোনাস পদ্ধতি আছে, সেখানে দেখো যে হেনরি লরেন্স গ্রান্ট, এটা উনি কিন্তু টেইলরেরই একজন সহযোগী ছিলেন। উনি টেইলরের যে পার্থক্যমূলক মজুরি হারের যে অসুবিধাগুলো দূর করার জন্য এটা করেছিলেন, গ্রান্টের কার্য এবং বোনাস পদ্ধতি। এখানে তোমার এফ.ডব্লিউ. টেইলরের যে সমস্যাগুলো ছিল, আদর্শ মানের একটা সময় ছিল যে আদর্শ মান পার করতে পারলে একটা হার, আর পার না করতে পারলে ওইটা আবার সময়ের সাথে উনি হিসাব করছে। ওই সময়ের মধ্যে কোনো কর্মী যদি একটা নির্দিষ্ট সময়, এখন কেটে যাবে, টাইম নাই। আচ্ছা টাইম নাই, তাহলে আমরা কেটে আবার আসি। হ্যাঁ ঠিক আছে, আবার আসবা, কেটে 5-10 মিনিট লাগবে। আচ্ছা একই ম্যাম, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু শেষ করে যাই, কেটে গেলে আবার আসবা। ঠিক আছে, টেইলরের তাহলে। এরপর গ্র্যান্টেডটা, যেটা গ্র্যান্টের এখানে দেখা যায় যে এটা নির্দিষ্ট সময় কাজ সম্পাদন করতে না পারলে শুধুমাত্র সময় ভিত্তিক, মানে এখানে আরো 2টা নির্দিষ্ট করে দিছে। একটা হচ্ছে সময়, যদি ওই সময়ের মধ্যে কাজটা করতে পারে, অথবা যদি ওই টাইমের মধ্যে সে আদর্শ ওই মানটা উৎপাদন করতে পারে তাহলে সে পাবে, যদি না পায় তাহলে শুধুমাত্র সময় ভিত্তিক মজুরি পাবে। মানে এখানে মজুরির 2 রকম ধরা হয়েছে, একটা হচ্ছে আদর্শ মান পার করলে এক ধরনের, আর যদি আদর্শ মান পার করতে না পারে তাহলে শুধু সময় ভিত্তিক মজুরি, 8 ঘন্টা কাজ করছে সেটার একটা হিসাব পাবে। হ্যাঁ, এটা হচ্ছে গ্র্যান্টেড। আর মেরিকের যেটা, সেটা বলছে টেইলরের যে অসুবিধাগুলা সেটা দূর করার জন্য তিনি 3 ধরনের মজুরি হারের সুপারিশ করছিল। একটা হচ্ছে যে কর্মী যদি 80% সম্পন্ন করতে পারে বা 83%, সেটার জন্য একরকম, যে 100% করতে পারলো তার জন্য একরকম, আর যারা 100% ছাড়া যাবে তাদের জন্য আরেকটা পার্থক্যমূলক মজুরি হার নির্ধারণ, মানে 3টা হার নির্ধারণ করে 3 ভাবে যখন দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার মেরিকের পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। এখন মনে হয় কেটে যাবে, আমরা আর অন্যান্য কিছু পরিকল্পনা আছে সেগুলা পড়লেই আমাদের শেষ হয়েছে।